গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর ওপর থেকে 35 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকে জিএস এর ওপর থেকে 34টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক প্রোভাইড করা আছে। সেখান থেকে অবশ্যই প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এবং তাছাড়া 2019 সালে পিএসসি ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অ্যানালিসিস, সেটা কিন্তু অলরেডি করে দিয়েছি। তো সেটারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু করে নেবে। তো শুরু করছি আজ 35 নাম্বার ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন, একমাত্র মহিলা যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন কে? মেরি কুরি। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ইনি ফিজিক্সের জন্য অর্থাৎ পদার্থবিদ্যার জন্য 1903 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর কেমিস্ট্রির জন্য ইনি 1911 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন এক্সামে যায় যে কোন ফ্যামিলি 5টা নোবেল পুরস্কার পেয়েছে, 5টি নোবেল পুরস্কার জয়লাভ করেছে কোন ফ্যামিলি? তো অ্যান্সার হবে কুরি পরিবার। কুরি ফ্যামিলি 5টি নোবেল পুরস্কার পেয়েছে, যার মধ্যে ম্যাডাম কুরি বা মেরি কুরি একমাত্র মহিলা এখনো পর্যন্ত যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, নোবেল থেকে এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের রিলেট করিয়ে দিই। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে? নোবেল দেওয়া শুরু হয় কত সাল থেকে? তো নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সাল থেকে। কার স্মরণে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? আলফ্রেড নোবেল। কার স্মরণে? আলফ্রেড নোবেলের স্মরণে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেল পুরস্কার কোন কোন টপিকের উপরে দেওয়া হয়? তো নোবেল পুরস্কার দেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, দেওয়া হয় ইকোনমিক্স, মেডিসিন, লিটারেচার অ্যান্ড শান্তি অর্থাৎ পিসের ওপরে দেওয়া হয়। তো প্রথম 5টা অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, মেডিসিন অ্যান্ড লিটারেচার, এই নোবেল পুরস্কারগুলো 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। কিন্তু শান্তির জন্য যে নোবেল পুরস্কারটা, এটা পরবর্তীতে অ্যাড হয়েছে। কোশ্চেন দেয় এখান থেকে, শান্তির জন্য নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? তো এটা শুরু হয় 1968 সাল থেকে শান্তির জন্য। সরি, 1908 সাল থেকে, 1968 সাল থেকে, একটুখানি মিস্টেক হয়ে গেছে, 1908 সাল থেকে ইকোনমিক্সের জন্য নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আর শান্তির জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, মেডিসিন এবং লিটারেচারের জন্য নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে কবে থেকে? 1901 সাল থেকে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, মেডিসিন এবং লিটারেচার, এই কটার জন্য যে নোবেল পুরস্কার, এগুলো প্রদান করা হয় কোথা থেকে? এগুলো প্রদান করা হয় স্টকহোম থেকে। স্টকহোম কোথায় অবস্থিত? সুইডেন। তো সুইডেনের স্টকহোম থেকে এই 5টা টপিকের ওপর নোবেল পুরস্কার প্রদান করা হয়। আর নোবেল পিস প্রাইজ, নোবেল নোবেল পিস প্রাইজ, এটা দেওয়া হয় কোথা থেকে? এটা দেওয়া হয় ওসলো থেকে। ওসলো কোথাকার? নরওয়ের। তো নরওয়ের ওসলো থেকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। আচ্ছা, এখান থেকে 3টে ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। সেটা হলো, এই বছর যারা সিঙ্গেলে নোবেল পুরস্কার পেয়েছে, সিঙ্গেলে কোন কোন টপিকের উপর পেয়েছে? একটা পেয়েছে লিটারেচার, একজন পেয়েছে শান্তি পিস, আরেকজন পেয়েছে ইকোনমিক্স ইকো। তো লিটারেচারের পেয়েছে কে? লিটারেচারের পেয়েছে জন ফসে। এবং সম্ভবত এই কোশ্চেনটা এই বছর ফুড এসআই যে এক্সামটা রিসেন্টলি হয়ে গেল, সেই এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো জন ফসে লিটারেচার থেকে পেয়েছে। কোশ্চেন দেবে যে জন ফসে কোন দেশের বাসিন্দা? তো ইনি হলেন নরওয়ের বাসিন্দা। নোবেল শান্তি পুরস্কারও একজন পেয়েছে, এটাও কিন্তু ফুড এসআই এক্সামে দিয়েছে। তার নাম কি? তার নাম হলো নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী হলো শান্তি পুরস্কার, নোবেল পিস প্রাইজ পেয়েছে। কত সালে? এই বছর 2023 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এবং ইনি কোথা থেকে বিলং করেন? ইনি ইরান থেকে বিলং করেন।
আর ইকোনমিক্সের ওপরে কে পেয়েছে? ইকোনমিক্সের ওপরে পেয়েছে ক্লাউডিয়া গোল্ডিন। ক্লাউডিয়া গোল্ডিন। মনে রাখার সব থেকে সহজ উপায় কি? গোল্ড। গোল্ড মানে সোনা, সোনা মানে পয়সা। তো পয়সা কিসের সাথে রিলেটেড? ইকোনমিক্সের সাথে রিলেটেড। তো ক্লাউডিয়া গোল্ডিন, শুধু গোল্ডিন মাথায় রাখবে। গোল্ডিন পেয়েছে কোন বিভাগে? ইকোনমিক্সে পেয়েছে। এবং গোল্ডিন কোন দেশ থেকে বিলং করেন? ইনি আমেরিকা থেকে বিলং করেন। তো সিঙ্গেলে যে তিনজন পেয়েছে এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি বাকি যে তিনটে থেকে গেল অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড মেডিসিন, এগুলোও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে যারা সিঙ্গেলে পায়, অর্থাৎ যেমন জন ফসি লিটারেচার, নার্গিস মোহাম্মদী শান্তি, আর ক্লাউডিয়া গোল্ডিন হলো ইকোনমিক্স। এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর এই এক্সট্রা ফ্যাক্ট যেগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে আশা করি প্রত্যেকেই জানো। এই নিচে যে তোমরা টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, আজকে যে ক্লাস চলছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। পরের কোশ্চেনে আসো, ভারত রত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেয়, ভারতের সর্বোচ্চ সম্মান, ইন্ডিয়াস হাইয়েস্ট ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? কোশ্চেন দেবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারত রত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সম্মান, ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1954 সাল থেকে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। ভারতরত্ন থেকে কোশ্চেন দেবে, প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন? ফার্স্ট অ্যাওয়ার্ডি অফ ভারতরত্ন। তো প্রথম ভারতরত্ন পুরস্কার তিনজন পেয়েছে, তিনজনের নাম মনে রাখতে হবে। একজন হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী। আরেকজন হলেন এস রাধাকৃষ্ণন, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং আরেকজন হলেন সিভি রামান। কে? সিভি রামান। তাহলে প্রথম অ্যাওয়ার্ডি কে কে? প্রথম অ্যাওয়ার্ডি তিনজন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রামান। কোশ্চেন এইভাবে দেবে, এর মধ্যে প্রথম ভারত রত্ন পুরস্কার পায়নি কে? তো তিনজনের নাম এখানে থাকবে, আরেকজন অড নাম দিয়ে দেবে, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট ফিমেল অ্যাওয়ার্ডি, ফার্স্ট ফিমেল, প্রথম মহিলা প্রাপক, ফার্স্ট ফিমেল অ্যাওয়ার্ডি অফ ভারত রত্ন অ্যাওয়ার্ড কে? তো অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন। কত সালে পেয়েছেন? 1971 সালে তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে প্রথম খেলোয়াড়, ফার্স্ট স্পোর্টসম্যান, ফার্স্ট স্পোর্টসম্যান টু রিসিভ ভারত রত্ন, টু রিসিভ ভারত রত্ন, ভারত রত্ন। অথবা দেবে যে ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট, সব থেকে কম বয়সী ভারত রত্ন পুরস্কার প্রাপক, ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট অফ ভারত রত্ন কে পেয়েছেন? পেয়েছেন সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার তিনি 2014 সালে এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। এবং 2014 সালে যেহেতু কম বয়সী, তো 2014 সালে তার বয়স কত ছিল? বয়স ছিল 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে এখনো পর্যন্ত ভারতের সব থেকে কম বয়সী একজন ব্যক্তি যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন? সচিন টেন্ডুলকার। এক্সামে কোশ্চেন এসেছিল, অবশ্যই কোশ্চেনটা মাথায় রাখবে। এবার এখান থেকে রিলেট করো যে এই বছর 2024-এ কে কে ভারত রত্ন পুরস্কার পেয়েছে।
তো 2024 ভারতরত্ন পুরস্কার পেয়েছে 5 জন। কে কে তাদের নাম মাথায় রাখবে। ফার্স্ট হলেন কার্পুরি, ফার্স্ট বলতে আমি প্রথম ব্যক্তিকেই এমনি বলছি, ফার্স্ট বলে, ফার্স্ট সেকেন্ড বলে কিছু না। তো কার্পুরি ঠাকুর, কার্পুরি ঠাকুর। দ্বিতীয় ব্যক্তি হলেন এল কে আডবাণী, লালকৃষ্ণা আডবাণী। তৃতীয় ব্যক্তি হলেন পিভি নারাসিমা রাও। চতুর্থ ব্যক্তি হলেন চৌধুরী চরণ সিং। আর পঞ্চম ব্যক্তি হলেন এম এস স্বামীনাথন। তো এরা কিন্তু 2024 ভারতরত্ন অ্যাওয়ার্ডই। তো এই 5 জনের নাম কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এক্সামে এইভাবে কোশ্চেন দেবে, এর মধ্যে কে 2024 ভারতরত্ন পুরস্কার পেয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই পিভি নারাসিমা রাও, চৌধুরী চরণ সিং, এল কে আডবাণী অ্যান্ড এম এস স্বামীনাথন। এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট। কার্পুরি ঠাকুর নাও দিতে পারে বা কনফিউজ করার জন্য দিতেই পারে, কারণ সব এক্সামিনার ভাবতে পারে যে এই 4 জনের নাম সবার মনে থাকবে, কার্পুরি ঠাকুরের নাম মনে নাও থাকতে পারে সবার, তো অপশানে সেটাই দিয়ে দেবে। তো 5 জনের নামই কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে 2024 কে ভারতরত্ন পুরস্কার পেয়েছে। চলে আসো পরের কোশ্চেন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনওর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্রিগভি লি ছিলেন ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের ইস্টাবলিশ কবে হয়, এর ফরমেশন কবে হয়, এর ইস্টাবলিশ হয় এক্সাক্ট ডেট কিন্তু মনে রাখতে বলেছিলাম। ডেট হলো 24 অক্টোবর 1945 সালে এর ফরমেশন হয়, এর ইস্টাবলিশ হয়। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইউএনওর? তো ইউএনওর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। এর হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে। আর ইউএনওর বর্তমান সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? কোশ্চেন দিতেই পারে। তো বর্তমান সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন অ্যান্টোনিও গুটরেস বর্তমান সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন। ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটা? তো ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন জানা না থাকলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুগল মেরে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হলো আর্চি, অপশন বি এর সঠিক অ্যান্সার। সর্বপ্রথম ফার্স্ট সার্চ ইঞ্জিন এটা এস্টাবলিশ হয়েছিল 1990 সালে, এবং এটা এস্টাবলিশ করেন অ্যালান অ্যামটেক সর্বপ্রথম সার্চ ইঞ্জিন তৈরি করেছিলেন। গুগল থেকে রিলেট করো, গুগল থেকে কিছু কোশ্চেন তোমাদের এক্সামে দেবে। সেটা হলো গুগলের ফরমেশন হয় কবে, গুগল কবে এস্টাবলিশ হয়, কবে ফর্মড হয়? তো গুগল এস্টাবলিশ হয় সালটা মাথায় রাখবে 1998 সালে এর ফরমেশন হয়। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত ক্যালিফোর্নিয়া। কোথায়? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে গুগলের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদে কে নিযুক্ত আছেন? তো ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত, এনার নাম হলো সুন্দর পিচাই গুগলের বর্তমান সিইও পদে নিযুক্ত আছেন। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? হিন্দু, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ না সংবাদ প্রভাকর? তো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। বেঙ্গল গেজেট কার লেখা? হিকির লেখায় হিকিস বেঙ্গল গেজেট হলো ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র। তো যেহেতু প্রথম প্রকাশিত সংবাদপত্র কবে প্রকাশিত হয়েছিল? 1780 সালে প্রকাশিত হয়েছিল। যদি কোশ্চেন দেয় যে বাংলার প্রথম সংবাদপত্র, কোশ্চেন দেবে কি বাংলার প্রথম সংবাদপত্র কোনটা?
তখন অ্যান্সার হয়ে যাবে সমাচার, সমাচার দর্পণ। যেহেতু বাংলার প্রথম কত সাল সেটাও মাথায় রাখতে হবে, 1818 সালে সংবাদ সমাচার দর্পণ হলো বাংলার প্রথম সংবাদপত্র। কিন্তু এই সংবাদপত্রটা ছিল কিন্তু উইকলি, অর্থাৎ সাপ্তাহিক ছিল, সাপ্তাহিক ছিল। তাই এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে বাংলার প্রথম, বাংলার প্রথম দৈনিক, দৈনিক বলতে এখন যেমন প্রত্যেক দিন আনন্দবাজার এই সময় এই সমস্ত পেপার বার হয় বর্তমান, তো এইগুলোকে কি বলা হয় দৈনিক পেপার। আর সাপ্তাহিক মানে সপ্তাহে একদিন করে বের হয়, যেমন তোমরা জানো যে কর্মসংস্থান সাপ্তাহিক পেপার বলতে পারো, তারপর কর্মক্ষেত্র, এগুলোকে সাপ্তাহিক পেপার বলতে পারো, প্রত্যেক সপ্তাহে একবার করে বেরোয়। তো বাংলার প্রথম কোশ্চেন দেয় বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটা, বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র। তো বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর, হলো বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র। তো এখান থেকে তিনটে কোশ্চেন দেয়, তিনটে কোশ্চেনই কিন্তু এখান থেকে করিয়ে দিলাম। ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র বেঙ্গল গেজেট কার লেখা, হিকিসের বেঙ্গল গেজেট। বাংলার প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ, যেটা সাপ্তাহিক 1818 সালে সেটা প্রতিষ্ঠিত হয়। আর বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি ক্লাসশিপ, পিএসসি মিসলেনিয়াস স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাসটা তোমাদের হচ্ছে তার রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের সামনে, সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে তোমাদের এক্সামের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এছাড়া এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য, যার নাম তোমরা এক্ষুনি দেখলে, প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর এই চারটে বাদ দিয়ে ম্যাথের ক্লাসটা পাবে তোমরা আমাদেরই আরেকটা নতুন চ্যানেল, চ্যানেলের নাম ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা ম্যাথের ক্লাস প্রত্যেকটা এক্সামের জন্য। আর বাদ বাকি সমস্ত ক্লাস চলবে তোমাদের দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, রামচরিত কে রচনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্টলি কোনো একটা এক্সামে কোশ্চেনটা দিয়েছিল, খেয়াল আসছে না। তো রামচরিত রচনা করেন কে? রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। এখানে এই কোশ্চেনটা দেওয়ার একটাই অর্থ, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তুলসীদাস সন্ধ্যাকর নন্দীর মধ্যে ভুল করে। তো তুলসীদাস সন্ধ্যাকর নন্দীর মধ্যে ভুল করে কোনটা? ভুল করে এটাই যে তুলসীদাসের লেখা রচনা কি। তো তুলসীদাসের লেখা রচনার নামও কিন্তু রামচরিত, এবং তার সঙ্গে আরো একটা জিনিস আছে, সেটা হলো মানস। তো রামচরিত মানস কে লিখেছে? রামচরিত মানস লিখেছে তুলসীদাস। আর শুধু রামচরিত লিখেছে কে? শুধু রামচরিত লিখেছে সন্ধ্যাকর নন্দী। বাণভট্টের লেখা ফেমাস রচনা বা ফেমাস বই হলো কাদম্বরী। কাদম্বরী, কাদম্বরী। আরেকটা মাথায় রাখবে বাণভট্টের লেখা, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দেয়, হর্ষচরিত। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। কালিদাসের লেখা বইয়ের নাম কি? মেঘদূত হলো কালিদাসের লেখা বই। রঘুবংশনাম, রঘুবংশনাম এটাও কালিদাসের লেখা বই। কুমার সম্ভব, কুমার সম্ভব এটাও কিন্তু কালিদাসের লেখা। আরেকটা বই যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো শকুন্তলম। শকুন্তলা বা শকুন্তলম বইটা কার লেখা? কালিদাসের লেখা। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের রেপো হার ঘোষণা করে কে? তো ভারতের রেপো হার অবভিয়াসলি ঘোষণা করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় এখন অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট
রেপো রেট কত? আজকের দিন অনুযায়ী বলছি, যদি কোনো ক্যান্ডিডেট এই ক্লাসটাকে 3 থেকে 4 মাস পরে দেখো, রেপো রেট চেঞ্জ হতে পারে, গুগল থেকে অবশ্যই আপডেট করে নেবে। তো আজকের ডেট অনুযায়ী বলছি, আজকে এপ্রিল 2024 অনুযায়ী বলছি, এখন অ্যাট প্রেজেন্ট রেপো রেট কত? এখন অ্যাট প্রেজেন্ট রেপো রেট হলো 6.5%, 6.50%। আচ্ছা, এখানে রিজার্ভ ব্যাংক থেকে আরো কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। আরবিআই ফুল ফর্ম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশ কবে হয়? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, ফার্স্ট এপ্রিল। 1935 সালে রিজার্ভ ব্যাংকের এস্টাবলিশ হয়। রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? আচ্ছা, 1935 সালে যখন রিজার্ভ ব্যাংকের এস্টাবলিশ হয়েছিল, এখান থেকে কোশ্চেন যদি টাফ করে কোশ্চেন দেবে, তখন হেডকোয়ার্টার কোথায় ছিল? তখন হেডকোয়ার্টার ছিল ক্যালকাটাতে, তখন হেডকোয়ার্টার ছিল। এর ঠিক 2 বছর পর 1937 সালে এর হেডকোয়ার্টার কোথায় চলে যায়? বর্তমান যেখানে হেডকোয়ার্টার আছে সেখানে চলে যায়। তো বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত। অর্থাৎ ক্যালকাটা থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার স্থানান্তরিত হয় কত সালে? 1937 সালে। কোথায় স্থানান্তরিত হয়? মুম্বাইতে স্থানান্তরিত হয়। কোশ্চেন দেবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা যে স্থাপন হয়েছে, এটা কার, কোন কমিটির সুপারিশে এটা এস্টাবলিশ হয়েছে? তো মাথায় রাখবে, বাই হিল্টন ইয়ং, বাই হিল্টন ইয়ং কমিটি, বাই হিল্টন ইয়ং কমিটি সুপারিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশ হয়। কোশ্চেন দেবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন। এবং শক্তিকান্ত দাস থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে যে 2023 সালে গভর্নর অফ দ্য ইয়ার, গভর্নর অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন? গভর্নর অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন শক্তিকান্ত দাস। কোশ্চেন দেবে যে আরবিআই এর ফার্স্ট গভর্নর, আরবিআই এর ফার্স্ট গভর্নর কে ছিলেন? তো আরবিআই এর ফার্স্ট গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ। ওসবোর্ন স্মিথ ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর। কোশ্চেন দেবে, ওসবোর্ন স্মিথ যেহেতু ইংরেজ ছিলেন, তাই এখান থেকে কোশ্চেন দেবে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই কে ছিলেন? তো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই ছিলেন সি ডি দেশমুখ। সি ডি দেশমুখ ছিলেন প্রথম ইন্ডিয়ান গভর্নর। চলে আসো পরের কোশ্চেন, সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্পটা অবস্থিত উড়িষ্যা রাজ্যে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো উড়িষ্যা রাজ্যে এই সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্পটা এটা কোন নদীর ওপরে অবস্থিত যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার হবে মহানদীর ওপরে অবস্থিত। আচ্ছা, মহানদী থেকে আরেকটা আরো দুটো ফ্যাক্ট রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে ওড়িশার দুঃখ, ওড়িশার দুঃখ বলা হয় কাকে? মহানদীকে ওড়িশার দুঃখ বলা হয়। কোশ্চেন দেবে যে বিশ্বের লম্বতম, দীর্ঘতম, বিশ্বের দীর্ঘতম নদী বাঁধ, বিশ্বের দীর্ঘতম বাঁধ, দীর্ঘতম ড্যাম বা দীর্ঘতম বাঁধ কোনটা? অ্যান্সার হবে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম, বা এইভাবে কোশ্চেন দেয় হীরাকুদ ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত? মহানদীর ওপরে অবস্থিত। এটা অ্যাপ্রক্সিমেটলি 26 কিলোমিটার কোশ্চেন থাকতে পারে, বা এক্সাক্ট ভ্যালু মাথায় রাখবে। এর লেন্থ কত? 25.79 কিলোমিটার হলো এর লেন্থ। যেহেতু বিশ্বের দীর্ঘতম বাঁধ, বিশ্বের দীর্ঘতম ড্যাম, সেই কারণে কিন্তু লেন্থটা অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তো পশ্চিমবঙ্গের এবং ভারতের যেটাই কোশ্চেন দেবে অ্যান্সার হবে গঙ্গা। ভারত তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা। গঙ্গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 520 কিলোমিটার বিস্তৃত। আর যদি কোশ্চেন দেয় ভারতের দীর্ঘতম নদী কোনটা? ইন্ডিয়াস, ইন্ডিয়াস লার্জেস্ট বা লংগেস্ট রিভার, ইন্ডিয়াস লংগেস্ট রিভার,
লংগেস্ট রিভার কোনটি? ইন্ডিয়াস লংগেস্ট রিভার, তো অ্যান্সার হবে গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য কত? গঙ্গার দৈর্ঘ্য হলো, অনেক বইতে পাবে 25 কিলোমিটার, অনেক বইতে পাবে 25-10, অনেক জায়গায় পাবে 2500 কিলোমিটার। তো যাই থাকুক না কেন অপশানে এর আশেপাশে যেটা থাকবে সেটাই মার্কিং করে আসবে। যার মধ্যে 520 কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাহিত হয়েছে। তো পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে কোথা থেকে? কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এই গঙ্গা নদী? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত, নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই নদীর নাম কি? এই নদীর নাম হলো ভাগীরথী। এই নদীর নাম কি? এই নদীর নাম হলো ভাগীরথী। আর এই নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত নদীর নাম কি? নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত নদীর নাম হলো হুগলি নদী। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? তো মাথায় রাখবে মুর্শিদাবাদ জেলা দিয়ে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। চলে আসো পরের কোশ্চেন, সংসদের অংশগুলি হলো, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মেরে আসবে কি? এই অপশন সি, অ্যান্সার হয়ে যাবে ভুল। সংসদের অংশ বলতে লোকসভা, রাজ্যসভা তো থাকবেই, তার পাশাপাশি রাষ্ট্রপতিও থাকবে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে, এবং এটা বলা আছে কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল নাম্বার 79-এ বলা আছে। কি বলা আছে? আর্টিকেল নাম্বার 79-এ বলা আছে হাউস অফ পিউপিল। হাউস অফ পিউপিল মানে লোকসভা। বলা আছে কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে হলো রাজ্যসভা। আর কি? প্রেসিডেন্ট। আর হলো প্রেসিডেন্ট। অর্থাৎ এই তিনটে মিলে সংসদ তৈরি হবে। সংসদের অংশ হলো এই তিনটে। বলা আছে আর্টিকেল নাম্বার 79-তে, আর্টিকেল নাম্বার 79-এ বলা আছে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তফসিলির অন্তর্গত নয়? তো অষ্টম তফসিলির অন্তর্গত নয় হলো ফার্সি ভাষা। অপশন এ এর সঠিক অ্যান্সার। তো অষ্টম শিডিউলে আমাদের এখন বর্তমানে যদি কোশ্চেন দেয় যে কটা ভাষা ইনক্লুড আছে, 22টা ভাষা। তো সংবিধান যখন লাগু হয়েছিল, কবে লাগু হয় সংবিধান? লাগু হয় 26 জানুয়ারি 1950 সালে, যখন সংবিধান লাগু হয়। সংবিধান যখন লাগু হয়, সেই সংবিধান লাগুর সময় ভাষার সংখ্যা ছিল কটা? ভাষার সংখ্যা ছিল 14টা। পরবর্তীতে আরো 8খানা ভাষা বেড়ে এখন টোটাল ভাষার সংখ্যা হয়েছে কটা? এখন টোটাল ভাষার সংখ্যা হয়েছে 22টা। তো এই যে 8টা ভাষা অ্যামেন্ড হয়ে আমাদের সংবিধানে প্রবেশ করেছে, আমাদের সংবিধানের সাথে অ্যাড হয়েছে। তো এই 8টা ভাষা কোন বছর কোন ভাষা বা কোন অ্যামেন্ডমেন্টে কোন ভাষা যুক্ত হয়েছে, এখান থেকে কোশ্চেন দেয় যে সর্বপ্রথম কোন ভাষা ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে সংশোধনের মাধ্যমে? তো অ্যান্সার হবে কি? সিন্ধি। তো সর্বপ্রথম সিন্ধি ভাষা অ্যাড হয় কত সালে? সিন্ধি ভাষা অ্যাড হয় 1967 সালে। সিন্ধি ভাষা অ্যাড হয় কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? তো এইভাবে কোশ্চেন দিতে পারবে যে 21তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন ভাষাকে ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে? তো 21তম সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছে সিন্ধি ভাষাকে। তাহলে এখন হয়ে গেল কটা? সিন্ধি ভাষা অ্যাড হওয়ার পরে 14 আর 1-এ হয়ে গেছে 15টা ভাষা। এরপরে 3টে ভাষা অ্যাড হয় একসাথে। তো সেটা মনে রাখার জন্য কি বলেছিলাম? নামাক। নুনকে হিন্দিতে কি বলা হয়? নামাক। তো নামাককে আমি যদি হোয়াটসঅ্যাপে লিখি, তো হোয়াটসঅ্যাপে আমরা অনেক শর্ট ফর্মে লিখি, তো NMK নামাক। তো এন ফর কি? এন ফর হলো নেপালি। এম ফর কি? এম ফর হলো মণিপুরি। নেপালি, মণিপুরি। আর কে ফর হলো কোঙ্কানি। তো নেপালি, মণিপুরি এন্ড কোঙ্কানি এই 3টে শব্দ অ্যাড হয় কত সালে? 3টে শব্দ অ্যাড হয় 1992 সালে। কততম অ্যামেন্ডমেন্ট? 71তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 1992 সালে। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয় 3টে শব্দ, নেপালি, মণিপুরি, কোঙ্কনি। তাহলে টোটাল এখন কটা শব্দ হয়ে গেল? 15টা, আর 3টে হয়ে গেল টোটাল 18টা। এর পরবর্তী অ্যামেন্ডমেন্টে 4টে শব্দ একসাথে অ্যাড হয়, সেটা মনে রাখার জন্য কি বলেছিলাম?
বডমাস রুল আমরা ম্যাথে পড়ে এসেছি, সেখান থেকে বডমাস BDMS, তো BODMAS হয়, তো ও আর এটাকে আমি বাদ দিয়েছি, তো এখান থেকে মনে রাখতে পারো বডমাস BDMS বডমাস। তো বডমাস থেকে বি ফর কি, বি ফর হলো বোডো, ডি ফর হলো ডুগরি, বোডো ডুগরি, এম ফর হলো মাইথালি, আর এস ফর হলো সাঁওতালি, সান্থালি। তাহলে বোডো ডুগরি মাইথালি সাঁওতালি এই চারটে ভাষা অ্যাড হওয়ার ফলে 18 আর 4 কত হচ্ছে, টোটাল 22টা ভাষা এখন সংবিধানে অ্যাড হয়ে গেছে। তো এই চারটে ভাষা অ্যাড হয় কততম সংশোধনীর মাধ্যমে, এই চারটে ভাষা অ্যাড হয়, এই চারটে ভাষা অ্যাড হয় 2004 সালে 92তম সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, এখান থেকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো কত সালে অ্যাড হয়েছে সেগুলো কিন্তু আমি এখান থেকে রিলেট করিয়ে দিচ্ছি, কারণ এখান থেকেও কোশ্চেন দেয়। তো ভারতে টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, তো টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হলো কটি, 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। কি কি সেই 6টা, কোশ্চেন দেয় যে প্রথম কোন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভারতের সংবিধানে অ্যাড হয়, তো অ্যান্সার হবে তামিল। কত সালে অ্যাড হয়েছিল, 2004 সালে অ্যাড হয়েছিল। তামিলের পরে অ্যাড হয় সংস্কৃত। কি অ্যাড হয়, সংস্কৃত। সংস্কৃতটা অ্যাড হয় এর ঠিক পরের বছর 2005 সালে। এরপর দুটো ভাষা একসাথে অ্যাড হয়, একটা হলো কন্নড়, আরেকটা হলো তেলেগু। কন্নড় আর তেলেগু এই দুটো ভাষা অ্যাড হয় কত সালে, এই দুটো ভাষা অ্যাড হয় 2008 সালে। এরপরে পঞ্চম যে ভাষাটা অ্যাড হয় সেটা হলো মালায়ালাম। মালায়ালাম মালায়ালাম অ্যাড হয় 2013 সালে। এবং সর্বশেষ যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে সেটা হলো কি, সেটা হলো ওড়িয়া। ওড়িয়া ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে কবে, ওড়িয়া ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে 2014 সালে। তো প্রথম আর শেষ এই দুটো বহুবার এক্সামে দিয়েছে। প্রথম কোন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়, তো প্রথম অ্যাড হয় তামিল 2004 সালে। ওড়িয়া অ্যাড হয়, সর্বশেষ কোন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, ওড়িয়া, সেটা অ্যাড হয়েছে 2014 সালে। কিন্তু 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কোন কোন সালে অ্যাড হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন দেবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস বা আদার্স এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে, তো গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে মেডুলা অবলাঙ্গাটা, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, সচিন টেন্ডুলকার তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন, তো 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এখনো পর্যন্ত এটা বলতে পারো যে এখনো পর্যন্ত সচিন টেন্ডুলকার একমাত্র ব্যক্তি যিনি আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ ওডিআই, ওয়ানডে ইন্টারন্যাশনাল আর টেস্ট ক্রিকেট মিলিয়ে টোটাল 100টা সেঞ্চুরি করেছেন। তো ওডিআইতে তিনি 49টা আর টেস্টে তিনি 51টা, মিলিয়ে টোটাল 100টা। সম্ভবত আমার এটাই খেয়াল আসছে এখনো আপাতত। আমি একটুখানি এটা কনফিউজ আছি, এটা একটুখানি তোমরা গুগল থেকে সার্চ করে নেবে। তো ওডিআইতে সম্ভবত 49টা, এবং রিসেন্টলি এই ওডিআই এর যে 49টা সচিন টেন্ডুলকার 100র যে রেকর্ডটা করে রেখেছিলেন, সেই রেকর্ড রিসেন্টলি ব্রেক করেছে বিরাট কোহলি। এই যে বিশ্বকাপ হয়ে গেল, এই বিশ্বকাপেই তিনি ব্রেক করেছেন 50টা 100 করার, অর্থাৎ 50টি সেঞ্চুরি করেছেন কে, 50টি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন বিশ্বের মধ্যে এখন একজনই ওডিআই ক্রিকেটে। কোন ফরম্যাটে, ওয়ানডে ইন্টারন্যাশনাল ফরম্যাটে, ওডিআই ফরম্যাটে কে করেছেন, বিরাট কোহলি। তিনি সচিনের রেকর্ড কিন্তু ভেঙেছেন। চলে আসো পরের কোশ্চেন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত আমাদের কলকাতাতে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। কবে এস্টাবলিশ হয়েছিল, 1890 সালে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এস্টাবলিশ হয়েছিল। পরের কোশ্চেনে আসো, ভারতে কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ কফি বোর্ডের
হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো কফি বোর্ডের হেডকোয়ার্টার বেঙ্গালুরু অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। কিন্তু তোমাদের যে ডাব্লিউবিসিএস এর এক্সামটা হয়েছিল, ডাব্লিউবিসিএস এর এক্সামে কোশ্চেন দিয়েছিল যে কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কফি গবেষণাগার, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে বা পড়ে গেছে যে কর্ণাটকে অবস্থিত, সেখানে কর্ণাটক না দিয়ে এক্সাক্ট জায়গার নাম দিয়েছে। তো কফি গবেষণাগার কোথায়? কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুর। তো এক্সাক্ট জায়গার নামটা মাথায় রাখবে, চিকমাগালুর কোথায় অবস্থিত? কর্ণাটকে। তো কর্ণাটকের চিকমাগালুরে কফি গবেষণাগার অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটা? বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হলো রাজস্থান, অপশন এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? তো মাই মাদার অ্যাট 66 জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখো, কবিতাটা লিখেছেন কমলা দাস, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সৌরভ গাঙ্গুলিকে মনোনীত করা হয়েছে, অপশন সি এর সঠিক অ্যান্সার। এর আগে সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার জন্য কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেনে, সম্প্রতি মহিলা হকি এশিয়া কাপে কোন দলকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? তো ভারত চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন? তো রেভান্ত রেড্ডি ইনি তেলেঙ্গানা রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তেলেঙ্গানার ক্যাপিটাল কি? তেলেঙ্গানার ক্যাপিটাল হলো হায়দ্রাবাদ। আর তেলেঙ্গানার বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? গভর্নর পদে নিযুক্ত আছেন সিপি রাধাকৃষ্ণন বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আর তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস চলছে, তার পাশাপাশি ম্যাথের ক্লাসও কিন্তু চলছে। ইংলিশের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। তো এই যে ক্লাসগুলো চলছে এগুলো কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রিভিয়াস ক্লাস যদি কোনো ক্যান্ডিডেট যদি নতুন যুক্ত হয়ে থাকো আজকের ক্লাসে, যদি সেই প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, তার লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস শেষ হওয়ার আগে আবারও বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।